SIR 2026 অনেক কিছু আমরা দেখলাম এবং অনেক কিছু এখনও দেখা বাকি। SIR 2026কে কেন্দ্র করে যে সমস্ত ঘটনাবলী ঘটে চলেছে তার মধ্যে নতুনতম সংযোজন হচ্ছে সাপ্লিমেন্টারি তালিকা। আন্ডার অ্যাডজুডিকেশনে যারা ছিল তাদের নিয়ে যে বিচার চলছে সেই বিচারের ফলাফল এটা নিয়ে আলোচনা করব। এবং আমার কাছে অনেকে যে প্রশ্নগুলো করেছেন, বিশেষ করে কারা কোন কোন ডকুমেন্টস দিয়েছেন, নামের ভুল রয়েছে কিংবা নেই, একদমই নামের ভুল নেই, এবং ইসিএ দেওয়া গাইডলাইন অনুযায়ী ডকুমেন্টও দিয়েছেন, তারপরেও ডিলিটেড আন্ডার অ্যাডজুডিকেশন থেকে। কেন হলো? কারা ডিলিট হচ্ছেন? কোন ডকুমেন্ট দিলে ডিলিট হচ্ছেন, কোন ডকুমেন্ট দিলে ডিলিট হচ্ছেন না? কেউ এরকম ডকুমেন্ট দিয়েছে তার ডিলিট হওয়ার কথা ছিল, সে হয়নি। কেউ এরকম ডকুমেন্ট দিয়েছেন ডিলিট হওয়ার কথাই ছিল না কিন্তু ডিলিট হয়েছে। আমার কাছে জানতে চাইছেন কেন? আমি জানাবো, এই প্রশ্নের উত্তর জানাবো। তার আগে প্রশ্নগুলোর উত্তর জানার আগে আজকে একটা বুথের সমীক্ষা তো নয়, ভুল বললাম আমি, একটা বুথের সাপ্লিমেন্টারি তালিকা পাবলিশ হয়েছে বারাসত মোস্ট প্রবাবলি। সেখানে 354 জন আন্ডার অ্যাডজুডিকেশন ছিল, 354 জনই ডিলিটেড। আপনারা অনেকেই দেখেছেন, যদি না দেখেন দেখে থাকবেন, দেখে নেবেন। 354 জন আন্ডার অ্যাডজুডিকেশন অ্যান্ড অল অফ দেম আর ডিলিটেড নাও। ওনাদের মনেও স্বাভাবিকভাবেই এই প্রশ্নটা উঠছে, এবং এটা তো বিশ্বাসযোগ্য নয় যে ওই 354 জনের মধ্যে কারোরই নথি ছিল না। অতএব প্রশ্নগুলো উঠবেই। এবার আসি প্রশ্নগুলোর উত্তরে, যে কি কারণে ডিলিট হচ্ছে, কোন কোন নথি থাকলে ডিলিট হচ্ছে বা হচ্ছে না। আচ্ছা, এটা বলার আগে আপনাদের একটা গল্প বলি। আমি জানি এই গল্পের কথা শুনে অনেকে রাগ করছেন, রাগ করবেন না। এই গল্পে এমন রসদ আছে যেখানে আপনি আপনার প্রশ্নের উত্তর পেতে পারেন। একটু গল্প বলি, মনটাও হালকা হবে, উত্তরও জানা হবে। গল্পেটার নাম, আচ্ছা, গান বাজনা অনেকেই জানেন, গান বাজনা তো স্বর, গলার স্বর দিয়ে আমরা গান করি, তার সাথে বাজে হারমোনিয়াম একটা যন্ত্র। তো স্বর এবং হারমোনিয়াম যে যন্ত্রটা আছে, দুটোকে একসাথে করলে স্বরযন্ত্র। তো আমার এই স্বর এবং হারমোনিয়াম নিয়ে আজকে গল্প, এ কারণে গল্পটার নাম হচ্ছে স্বরযন্ত্র। স্বরযন্ত্রটা হলো কি? স্বরযন্ত্রটা হলো বেনিয়া সহকলা। বেনিয়া সহকলা আপনারা শব্দটার সঙ্গে পরিচিত। বেনিয়া সহকলা আসলে রঙকে মনে রাখার একটা ফর্মুলা। বেতে বেগুনি, নীতে নীল, এভাবে আমরা শিখেছিলাম। তো রং বলতে নানা রকম রঙের খেলা, যেমন হচ্ছে ধরুন গেরুয়া, সবুজ, সাদা, লাল ইত্যাদি রঙের খেলা। বুঝতে পারছেন না? আসলে বুঝতে গেলে বেনিয়া মস্তিষ্ক লাগবে। এই যে বেনিয়া সহকলা, এখানে আসহ কলাটা বাদ দেবেন, শুধু বেনিয়া পড়ে থাকবে। এই বেনিয়া মস্তিষ্ক লাগবে, বেনিয়া মস্তিষ্ক। এটা বেনিয়া মস্তিষ্কেরই গল্প, এ কারণে এটা বুঝতে বেনিয়া মস্তিষ্ক লাগবে। এবার আসি মেন গল্পে। লেগেছে ঝগড়া। এ দোষ চাপাচ্ছে বি এর ঘাড়ে, বি দোষ চাপাচ্ছে সি এর ঘাড়ে, সি আবার এর ঘাড়ে, এ আবার সির ঘাড়ে, একে অপরের ঘাড়ে দোষ চাপানো চলছে। তো এ কারণে যে ওনাদের মধ্যে গার্জিয়ান ছিল, সে হচ্ছে এস। গার্জিয়ানের কাছে ছুটে যাওয়া হলো। গার্জিয়ান বলল, ঠিক আছে, তোমাদের সমস্যাটা মেটানো সম্ভব, কিন্তু তোমরা যেহেতু পরস্পর ঝগড়া করছো, তোমরা কেউ বিশ্বাসযোগ্য নও, তোমাদের কাউকে আমি বিশ্বাস করি না, তাহলে
তোমাদের যে জিনিসটা নিয়ে ঝামেলা, সেই জিনিসটা মেটানোর দায়িত্ব আমি তুলে দিচ্ছি এস জে এর ঘাড়ে। এস জে, এস মানে সুপার, জে এর ঘাড়ে চাপিয়ে দেওয়া হলো। এই যে এই এস এই কারণে সুপার, কারণ হচ্ছে এই ধরনের ঝগড়া মেটাতে সে পটু, দক্ষ, এ কারণে তার ঘাড়ে দায়িত্ব দেওয়া হলো। তার ঘাড়ে যখন দায়িত্ব দেওয়া হলো, তখন ঝগড়াগুলো মীমাংসার জন্য যে সমস্ত ওনাদের ইস্যু ছিল এবং নথিপত্র ছিল, সেগুলো জমা করতে বলা হলো। ওনারা সবাই সদল বলে সেগুলো জমা করলো। এর অধীনে যত মানুষ আছে সবাই, বির অধীনে যত মানুষ আছে সবাই, সির অধীনে যত মানুষ আছে সবাই, আরও আছে অনেকে, ডি ইত্যাদি। ঠিক ওই ঝগড়ার মধ্যে ছিল না। এই হচ্ছে এমন একটা ক্যারেক্টার যে এই ঝগড়ার মূলে ছিল, কিন্তু ইনডাইরেক্টলি, এই কারণে কে কেউ ধরতে পারছে না, ধরতে পারেনি। এই খেলার মধ্যে থেকেও খেলার মধ্যে নেই, এ কারণে এটাকে বাদ দিতে হবে। এরপর সবাই আশ্বস্ত হলো, এর লোকজন, সি এর লোকজন, ডি এর লোকজন সবাই আশ্বস্ত হলো যে এবার ন্যায় বিচার হবে। কারণ দায়িত্ব যেহেতু এস জেকে দেওয়া হয়েছে, জের প্রচুর অভিজ্ঞতা এবং প্রচুর সুনাম রয়েছে, সুপার, সুবিচার হবেই হবে। বিচারের দিন এলো, বিচার হলো, দেখা গেল সুবিচার এলো না। মিঠুন চক্রবর্তী ক্যারিয়ারের শুরুর দিকে একটা সিনেমা করেছিলেন, অন্যায় অবিচার। এই সিনেমাটার যে টাইটেল, সেই টাইটেলের মতো হয়ে গেল জে এর রায়, বা উনি যেটা বিচার প্রস্তাব করলেন সেই বিচারের প্রস্তাব হয়ে গেল অন্যায় অবিচার সিনেমার মতো। এক পাশে দেখা গেল অন্যায় হয়েছে তাদের সঙ্গে, তারপরে আবার অবিচার হলো তাদের সঙ্গেই, বিচার কেউ পেল না। তাহলে অনেকে এবার জানতে চাইল যে স্যার, আপনি যে ধরনের পেপারস চেয়েছিলেন সেগুলো দিয়েছি এই ঝগড়াটা মীমাংসার জন্য, তো আপনি আপনার কথা মতো বা আপনার আরও ঊর্ধ্বস্থন কেউ যদি থেকে থাকে, ওনারা যেই ধরনের পেপারসের কথা বলেছে, কাগজের কথা বলেছে, দলিল চেয়েছে, আমরা সেই ধরনের দলিল পেশ করেছি, তাহলে আমাদের সঙ্গে এই অন্যায় অবিচার হলো কেন? ওনারা মানে এস জে উত্তর দিতে বাধ্য নন, এবং ওনাদের বেশি প্রশ্নও করা কিন্তু যায় না, সুপার বলে কথা যায় না। অতএব সাধারণ মানুষ একে অপরের মুখ চেয়ে প্রশ্ন করছে যে এটা কি হলো, এটা কি হলো। এরই মাঝখানে এই মুখ চাওয়াচাওয়িতে বোঝা গেল কিছু মুখ যেগুলো দেখতে বিয়ের মতো, ওগুলো বেশ খুশি খুশি। ওরা আবার এস জেকে সাপোর্ট করছে, জে এস সাপোর্ট করছে, বলে না ন্যায় বিচার দিয়েছে, ন্যায় বিচার দিয়েছে, কিন্তু বাকিরা বলছে না, ন্যায় বিচার দেয়নি। এর মধ্যে আরেকটা চূড়ান্ত ক্যান্ডিডেট ছিল এম এর অধীনে যতজন ছিল প্রজা, তাদের সঙ্গে নাকি বেশি এই মিঠুন চক্রবর্তী সিনেমাটা হয়েছে, অন্যায় অবিচার। ওনারা প্রমাণ সহ বলছে, প্রমাণ দেখাচ্ছে যে আমাদের সঙ্গে এভাবে অন্যায় হয়েছে, অবিচার হয়েছে। অতকিম এবার আমি মাঠে নামলাম, এবং আমার এক শুভান্যুধেয়ী, মানে আজ যে বন্ধু কাল শুভেন্দু এই টাইপের নয়, আমার শুভান্যুধেয়ী, ওনার মারফত কোনো এক জের কাছে প্রশ্নের উত্তর পেলাম, জেকে জিজ্ঞেস করা হলো
যে স্যার আপনারা এটা কি করলেন, কেন করলেন? আপনারা যে দলিলগুলো চেয়েছিলেন সেই দলিলগুলো আপনাদেরকে দেওয়া হয়েছিল, তাহলে আপনারা এটা কেন করলেন? এই অন্যায় অবিচার এটা কেন করলেন? যে স্যার যে উত্তরটা দিয়েছে এটা জানানোর জন্যই এই গল্পটা আমি লিখেছি। গল্পের নাম ষড়যন্ত্র। উত্তরটা দিলেন এরকম: আপনারা দলিলগুলো দিয়েছেন, সেই দলিলগুলো দেখে আমার বা আমাদের বিচারের বাণী শোনানোর কথা, কিন্তু যদি সেই দলিলগুলো আমার সামনে পেশ না করা হয়, আপনি প্রমাণ করতে পারবেন যে আপনার দলিলগুলো আমার সামনে এসেছে, আমি দেখে আমার বিচারের বাণী শুনিয়েছি? আরও গল্পটাকে লিখব নাকি এখানেই সমাপ্ত করব? নতুন গল্প লিখছি এটা। যে স্যারের কথা শুনে আমার মনে হলো যে যে উদ্দেশ্যে আমি গল্পটা লিখছিলাম সে উদ্দেশ্য সফল, এবং গল্পর এখানেই আমি পরিসমাপ্তি করতে চাইছি। কিন্তু আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আপনাদের জন্য গল্পটার একটা সারমর্ম বলে দিচ্ছি, যে দলিলগুলো আপনারা পেশ করেছেন, যেটা দেখে যে স্যার JS বিচারের বাণী শোনাবেন, সেই দলিলগুলো ওনার সামনে যদি পেশ না করা হয়, যদি না থাকে, তাহলে উনি কি করবেন? ওনার হাতে কি করার ছিল? কি করার ছিল? It's a game, it's a game, it's a game. বেনিয়া মস্তিষ্ক ধারণ করেন, বেনিয়া মস্তিষ্ক, তাহলে গল্পের মর্মটা বুঝবেন, সারমর্মটা বুঝবেন, এবং এ ধরনের গল্পের প্লট চট করে রচনা করা যায় না। এটা অনেক দিন আগে রচিত। এই যে ধরনের মানুষেরা, এনারা খুব ন্যায়পরায়ণ মানুষ, ন্যায় পছন্দ করেন, কিন্তু বলে না, বিচারের বাণী শোনানোর জন্য সামনে দলিল প্রয়োজন। সেই দলিল আপনি দিয়েছেন কোনো মাধ্যম মারফত, সেটা কোথাও জমা ছিল, যেখানে জমা ছিল সেখানেই যদি রয়ে যায়, যদি যে স্যারের টেবিল অবধি না আসে, কিংবা যদি সেগুলোকে সুন্দর করে অন্য কোনো প্রজা সরিয়ে দেয়, তাহলে যে স্যারদের কিছু করার নেই। কিন্তু আরেকটা কথা শুনে থাকবেন, মোল্লার দৌড় মসজিদ অবধি। মোল্লার দৌড় মসজিদ অবধি। এই গল্পের যে মূল পাণ্ডা, ওনারা যে নাটকটা রচনা করেছেন, ওনাদের দৌড় এই অবধি। এরপরে ওনাদের দৌড় আর খাটবে না, টিকবে না একদম। এরপরে যে গল্পটা আমি লিখব সেটার নাম হচ্ছে সত্যের জয়। সেটা দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। আর আশা করি প্রশ্ন করবেন না যে এই ডকুমেন্টস দিয়েছি, দেন ওয়াই আই অ্যাম ডিলিটেড। অমুক এই ডকুমেন্ট শুধুমাত্র দিয়েছে যেটা গ্রহণযোগ্যই নয়, বাট হি অর শি ইজ অ্যাপ্রুভড। এগুলো বলে লাভ নেই। আমার গল্পটা বুঝুন, ছড়িয়ে দিন, তাহলে মানুষ আর প্রশ্নগুলো করবে না। ধন্যবাদ।